নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলার অন্তর্গত আতৌনি গল্পের দ্বিতীয় পরিচ্ছেদটিকে নিয়ে। চলো দেখে নাও এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে পরীক্ষায় কি কি ধরনের শর্ট কোশ্চেন আসতে পারে। আমি একসাথে এখানে কি করব, আমি গল্পটা আলোচনা করে দিব এবং তার অন্তর্গত যা যা শর্ট কোশ্চেন এখান থেকে আসতে হবে সব আমি একসাথে এখানে আলোচনা করে দিব, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। চলো দেখে নাও কি আছে দ্বিতীয় পরিচ্ছেদ। আমি গত ভিডিওতে প্রথম পরিচ্ছেদটি আলোচনা করে দিয়েছি, যা তোমরা আই বটনে পেয়ে যাবে। ঠিক আছে, এখন পড়া শুরু করি। কি বলছে, পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু কি বলছে ঘটা করিয়াই করিতেন। তাহলে পরীক্ষা আসতে পারে মুখুজ্জে মহাশয় কি পূজা ঘটা করিয়া করতেন, মানে ঘটা মানে কি অনেক তোড়জোড় সহকারে তিনি করতেন। তাহলে কি হবে, মুখুজ্জে মহাশয় আহ্নিক পূজা কি অনেক ঘটা করে করেতেন। এবং এটি কোন দিন করতেন? ঠিক আছে, এখানে বলছে রবিবারের কথা বলা হয়েছে। বেলা 4টার সময় পূজা সমাপন করিয়া, তাহলে কি এই আহ্নিক পূজা মুখুজ্জে মহাশয় কটার সময় সম্পূর্ণ করে ফেলেছেন? সকাল 9টার মধ্যেই সম্পূর্ণ করে দিয়েছেন। কি করলো, সকাল 9টার মধ্যে পূজা সম্পূর্ণ করে তিনি কি জল যোগানতে বৈঠকখানায় আসে বলছেন। মানে পূজা 9টার দিকে শেষ করে দিলেন এবং তারপর তিনি জলযোগ করার মানে সকালে যে জলযোগ থাকে সেটাকে শেষ করার জন্য কোথায়, বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল, মানে অনেকজন ব্যক্তি ছিলেন উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কইতে লাগতো, মানে কি অনেকজন মক্কেল তথা ব্যক্তি এখানে আছে এবং তাদের সঙ্গে তিনি বৈঠকখানায় বসে কি কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তাহলে কি বৈঠকখানায় বসে তার কার কথা মনে পড়ে গেছিল? হাতির কথা মনে পড়ে গিয়েছিল। তখন কাগজ কলম লইয়া চশমাটা পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীমন্ন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করে পত্র লিখল। যেহেতু তারা মেজবাবুর মেয়ে বিয়েতে যাবে, এই জন্য কি এই মুখুজ্জে মহাশয় কি মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়ের কাছে, চৌধুরী বাহাদুরের কাছে, মানে মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়ের কাছে একটা চিঠি লিখেছিলেন। ঠিক আছে, তিনি 2-3 দিনের জন্য মেজবাবু বিয়েতে যাবে, এই জন্য তার কি হবে, একটি হাতি লাগবে। ঠিক আছে, এখানে হস্তি মানে হলো এই হাতি লাগবে। ঠিক আছে, তাহলে তখন কাগজ কলম লইয়া, তাহলে তখন পরীক্ষা আছে, তখন কাগজ কলম লইয়া কে কি কারণে কাগজ কলম নিয়েছিল? তাহলে কি এখানে কি হবে, মুখুজ্জে মহাশয় কি কাগজ কলম নিয়েছিলেন কিসের জন্য? যাতে তিনি শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুরের কাছে হস্তির প্রার্থনা করতে পারেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনাইয়া লইছেন। তাহলে কি অনেক আগেও যদি মানে যখনই তার হাতি দরকার পড়ছে তখন তিনি কি মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে অনেক হাতি পেয়েছিলেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। একজন ভৃত্য ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথা কথোপকথনে প্রবৃত্ত হইলেন। মানে একজন ভৃত্যকে ডাকলেন এবং সে হলো পত্রখানি দিয়ে কি মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুরের কাছে চলে গেল এবং তারপর মোক্তার মহাশয় তথা মুখুজ্জে মহাশয় আবার কি এই মক্কেলদের সাথে বৈঠকখানায় বসে কথাবার্তা বলতে লাগলেন। ঠিক আছে, দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম প্যারাটি শেষ, এখন দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় প্যারাটি শুরু করি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখনো 50 পার হয়নি। মানে কি এই জয়রাম মুখোপাধ্যায় তথা মুখুজ্জে মহাশয় তথা মুক্তার মহাশয় যে তার বয়স এখনো 50 পার হয়নি, মানে 50-এর নিচে তার বয়সটাও আসতে পারে। তার এখন গড়নটা বলছে, মানুষটি লম্বা ছাদের, রংটি আরেকটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত। তাহলে কি তিনি অনেক লম্বা ছিল এবং তার কি গায়ের রংটা কি আরেকটু যদি পরিষ্কার হতো তাহলে তাকে কি বলতো, গৌরবর্ণ বলা যেত। গোঁফগুলো মোটা মোটা, গোঁফগুলো মোটা মোটা, তার যে মুখে গোঁফ ছিল তার অনেকটা মোটা। ঠিক আছে, কাঁচায় পাকায় মিশ্রিত, মানে কি তার গোঁফের মধ্যে কি সাদা আর কি কালো, সাদা কালো দুই রঙেরই গোঁফ ছিল। ঠিক আছে, মানে অনেকগুলো পেকে গেছে, অনেকগুলো কি কালোই আছে। মাথার সম্মুখ ভাগে টাক আছে, মানে মাথার সামনেটা আবার কি আছে, টাক আছে এবং পেছনে কি চুল। চক্ষু দুইটি বড় বড়, তার চোখ দুটি কেমন ছিল, বড় বড় এবং ভাষা ভাষা, মানে কি মনে হচ্ছে সামনে এসে যাচ্ছে। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপে, তার কি হৃদয় ছিল, তার হৃদয় ছিল অনেকটাই কোমল। যে কিভাবে লাইনটা ছিল, তার হৃদয় এতটাই কোমল যে তার সাথে মিশেছে সে একমাত্র বুঝতে পারে। এটা হলো প্রথম পরিচ্ছেদ
মধ্যে ছিল। তার হৃদয় আগে যেন অনেকটা কি কোমল ছিল, এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে, মানে কি তার চোখ দুটো দিয়ে দেখে মনে হয় যে তার হৃদয় কোমলটা যেন এই দুই চোখ দিয়ে কি বাইরে বেরিয়ে আসে, তার হৃদয়টা এতটাই কি কোমল ছিল। তাহলে এখানে কি কি পেলে, তার বয়স কি 50 এখনো পারেনি, তা তিনি অনেকটা লম্বা এবং তার শরীরের রংটা আরেকটু যদি পরিষ্কার হতো তাহলে তিনি গৌরবর্ণ বলা যেত। তার গোপগুলো মোটা মোটা, যেটার মধ্যে কি সাদা পাকা সাদা এবং কালো দুই রঙেরই গোপ ছিল। মাথার সামনে কি টাক ছিল, তার চোখ দুটো বড় বড় ভাসে এবং তার চোখ দুটো দেখে মনে হতো যে তার এই চোখ দুটোর মধ্যে দিয়ে কি তার হৃদয় কোমলতা যেন উছলিয়ে বাইরে বেরিয়ে যাবে। এমনকি এই দ্বিতীয় পরিচ্ছদের দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু করি। ইহার আদিবাস যশোর জেলা। তাহলে এটা পরীক্ষা আসতে পারে কি এই জয়রাম মুখোপাধ্যায় আদিবাস মানে আদি নিবাস কোথায় ছিল, তিনি আগে কোথায় থাকতেন, কোথায় থাকতেন যশোর জেলায় থাকতেন, যা বর্তমানে কোথায় অবস্থিত, বাংলাদেশে অবস্থিত। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন, মানে তিনি যখন যশোর জেলা থেকে এই যে স্থানে তিনি এখন বর্তমানে থাকেন এখানে মুক্তারি করতে আসেন, তখন এদিকে রেল খোলেনি, তখন এদিকে কি কোনো রেল লাইন ছিল না। এখানে বলছে পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইতেছিল, মানে তখন তো রেল লাইন ছিল না এখানে। তখন তাহলে কি এই পদ্মা নদী পার হয়ে নৌকা পথে বা অনেকে কি গরুর গাড়িতে, অনেকেই পদব্রজে মানে কি পায়ে হেঁটেই এখানে কি আসতো, যে তিনি এই যে এখন বর্তমানে যেখানে আছেন। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের, মানে তার সঙ্গে শুধুমাত্র কখন কি থাকতো, একটা ক্যাম্বিসের একটা ব্যাগ থাকতো এবং একটি পিতলের একটি ঘটি থাকতো। সয় সম্পত্তি কিছু ছিল না তার। এই দুটি এই ক্যাম্বিসের ব্যাগ ও পিতলের ঘটি ছাড়া সব মানে কি আর কিছু সম্পত্তি বলতে কিছু ছিলই না। মাসিক 13 শিখায় একটি বাসা ভাড়া লইয়েছিল। তখন তিনি যশোর জেলা থেকে এই যে এখানে বর্তমানে যেখানে আছেন এখানে মুক্তারি করতে আসেন, তখন তিনি এখানে যে একটা বাসা মানে কি ঘর ভাড়া নিয়েছিলেন, বাসা মানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন, তখন তার কি মাসিক ভাড়া কত ছিল, 13 শিখা দিতে হতো। নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করলে, তারপরে কি তিনি আস্তে আস্তে নিজ হাতেই রান্না করতে লাগলেন এবং মুক্তারি ব্যবসায় নিজে শুরু করে দিলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করেছেন, তাহলে কি তিনি তখন মাত্র মানে কি এতটাই দুরবস্থা ছিল, এই দুরবস্থা কাটিয়ে কি এখন তিনি কি এই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়ে ফেলেছেন, বাগান করিয়েছেন, পুকুর কিনিয়েছেন, মানে পুকুর কিনেছে, অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। ঠিক আছে, মানে কোম্পানির শেয়ার তার কাছে আছে অনেকগুলো। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে, মানে মানে এটা এই যে তিনি যখন যশোর জেলা থেকে বর্তমানে এই স্থানে যেখানে মুক্তারি করতে আসেন, তখন যখন আসেন এই জায়গায় তখন মাত্র কি এইখানে কি ইংরেজিওয়ালা মুক্তারের মাত্র আবির্ভাব শুরু হয়েছে, মানে বিশেষ কেউ ছিল না। কিন্তু জয়রাম মুখুজ্জে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও ইনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। তখনও মানে কি এই সময় তিনি এই জেলার প্রধান মুক্তার বলে গণ্য ছিলেন। প্রধান মুক্তার কাকে বোঝানো হয়েছে, এই জেলায় জয়রাম মুখোপাধ্যায় মুখুজ্জে মহাশয় তথা মুক্তার মহাশয়কে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই দ্বিতীয় প্যারাগ্রাফের দ্বিতীয় পরিচ্ছেদের তৃতীয় প্যারাগ্রাফটি শেষ। এখন কি এই দ্বিতীয় পরিচ্ছেদের চতুর্থ প্যারাগ্রাফটি শুরু করছি। কি বলছে চতুর্থ প্যারাগ্রাফে, মুখুজ্জে মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। তাহলে কি মুখুজ্জে মহাশয় কি আগে ছিল, চোখ দুটো দেখে মনে হয় তার হৃদয়ের কোমলতা যেন তার চোখ দিয়েই বেরিয়ে আসবে এমন লাগে। তাহলে তিনি তার হৃদয়ে অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও তার মেজাজটা কিছু একটু রুক্ষ ছিল। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, মানে কি তখন যৌবন ছিলেন তখন তিনি কি বদরাগী ছিলেন, মানে একটুতেই রেগে যেতেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হয়েছে, যেহেতু বয়স হয়েছে তার রক্ত আগে থেকে ঠান্ডা হয়ে এসেছে। সেকালে হাকিমেরা একটু অত্যাচার করিলে মুখুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিতে। তাহলে কি তিনি তার যখন যৌবনকাল ছিল তখন হাকিমরা যদি কারোর প্রতি কোনো অত্যাচার করতো, অবিচার করতো, তাহলে মুখুজ্জে মশাই কি করতে, রেগে দিয়ে অনর্থপাত করে তুলেছেন। একদিন এজেলাসে এক ডেপুটির সহিত মানে ডেপুটির সঙ্গে ইহার বিলক্ষণ বচসা হয়েছে। বচসা মানে কি ঝগড়া, ঠিক আছে, মানে কথা কাটাকাটি। একদিন কি হয়েছে, এজলাসে এক ডেপুটির সঙ্গে তার কি ঝগড়া হয়েছে। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই মানে কি মঙ্গলা গরু, গরুকে গাই বলা হয়, ঠিক আছে। বিকেলে বাড়ি এসে কি দেখলেন, তার মঙ্গলা গাইটি একটি এরে বাছুর প্রসব করেছে। মানে বিকেলে বাড়িতে আসলে যখন এজলাসের ডেপুটির সঙ্গে তার বচসা হলো মানে ঝগড়া হলো, সেই তিনি বিকেলে যখন বাড়ি আসলেন তখন কি দেখলেন, তার যে গরু ছিল মঙ্গলা, সে একটি এরে বাছুর
জন্ম দিয়েছে, তাহলে তার গরুর নাম কি আসতে পারে বা গায়ের নাম কি? মঙ্গলা হবে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটি নামকরণ করে। তখন আদর করে কি করলেন? এই ডেপুটি বাবুর সাথে যার ঝগড়া হয়েছে তার নামে তিনি এই মঙ্গলা গায়ের বাছুরটি তথা সন্তানের নামকরণ করে দেন। ডেপুটি বাবুর লোক পরস্পরায় ক্রমে এই কথা শুনে, কিন্তু ডেপুটি বাবু কি এই কথাটা কি লোকের মুখে শুনে নেয় যে কি জয়রাম মুখোপাধ্যায় এই ডেপুটি বাবুর নামে কি তার বাছুরের নামকরণ করেছে, এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাই আইনের তর্ক করেছে। আবার আরেকবার কি হলো, আরেকজন ডেপুটির সাথে কি তার আইনের তর্ক শুরু হয়েছিল, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিল না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া আসিলে, মানে এই সময় জয়রাম মুখোপাধ্যায় কি বলে এসেছিল? আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। মানে তিনি বললেন যে এই জয়রাম মুখোপাধ্যায় স্ত্রী যতটুকুই মোটামুটি আইন জ্ঞান আছে, এই ডেপুটির সঙ্গে যা ঝগড়া হয়েছে তাই এই হুজুরের তাও এই আইন জ্ঞান ছিল না। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মশাই 5 টাকা জরিমানা হয়েছিল, পরীক্ষায় আসতে পারে। এই ডেপুটির সঙ্গে কি বচসার জন্য বা তর্কাতর্কির জন্য মুক্তার মহাশয় কত টাকা জরিমানা হয়েছিল? কত টাকা হবে? 5 টাকা জরিমানা হয়েছিল, কারণ তিনি তাকে অসম্মান করেছিলেন যে জয়রাম মুখোপাধ্যায় শ্রী যতটুকু আইন জ্ঞান আছে এই ডেপুটি মশাই তাও ছিল না। এই আইন অবমাননার জন্য মানে আদালতে এই সমস্ত কথাটা বলা যায় না, এই জন্য কি মুক্তার মশাই 5 টাকা জরিমানা করে দেয়। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবদান, এই যে 5 টাকা তাকে যে জরিমানা করে এই জন্য তিনি কি হাইকোর্টে পর্যন্ত লড়েছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করে এই 5 টাকা জরিমানা হুকুম রহিত হলেন। শেষ পর্যন্ত তিনি কি এই 5 টাকা জরিমানার জন্য 1700 টাকা খরচ করে দেন, তাও 1700 টাকা খরচ করে কি এই 5 টাকাটা কি তিনি উদ্ধার করেন। তিনি অত্যন্ত অদ্ভুত লোক ছিল, কেউ মানে কি 5 টাকার জন্য 1700 টাকা ব্যয় করে আইন মানে কি হাইকোর্টে লড়াই করেছেন, এবং শেষ পর্যন্ত 1700 টাকা মানে কি ব্যয় করে 5 টাকা তিনি পেয়েছেন। তাহলে কি তার লস কত হলো? তার লস হলো 1695 টাকাই লস হয়ে গেছে। মুখোপাধ্যায় এখন কি পরে, এখন কি এইটা হবে হলো, দাঁড়াও আমি প্যারাগ্রাফটা দেখিনি কত নম্বর প্যারা চলছে। এটা প্রথম ছিল প্রথম প্যারাগ্রাফ, এটা দ্বিতীয় প্যারাগ্রাফ, এটা তৃতীয় প্যারাগ্রাফ, এটা যেটা বললাম এটা চতুর্থ প্যারাগ্রাফ, এখন পঞ্চম প্যারাগ্রাফ দ্বিতীয় পরিচ্ছেদে। পঞ্চম প্যারাগ্রাফটি দেখো দ্বিতীয় পরিচ্ছেদের। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিত তেমন তাহার ব্যয় যেত, মানে তিনি অনেক টাকা যেরকম উপার্জন করত তার কি খরচও তেমনই ছিল। তিনি অকাতরে অন্নদান করে, কারণ তার ব্যয়ের কারণটা কি? কারণ কি তিনি বেশিরভাগই কি অন্নদান করে ফেলতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকারদমা তিনি অনেক কত সময় বিনা ফিসে এমন কি নিজ অর্থ ব্যয় পর্যন্ত বোঝে, মানে কি যার যে সমস্ত মানুষ অত্যাচারিত, তিনি যেহেতু অত্যন্ত কোমল হৃদয় ছিল এই জন্য তিনি মানুষের প্রতি অত্যাচার দেখতে পেতেন। অত্যাচারিত উৎপীড়িত এবং গরিব লোকের মোকদ্দমা অনেক সময় কি তিনি নিজের ফিস দিয়েও করেছে এবং বিনা ফিসেও লড়ে দিয়েছেন, এটা এখানে বলছে। তারপরে প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। প্রতি রবিবার কি করে? প্রতি রবিবার অপরাহ্ন তথা দুপুরবেলা পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় মানে কি বসে কি তাস পাশা খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন, পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য, এটা কিন্তু তারপরে প্যারাগ্রাফ, ষষ্ঠ প্যারাগ্রাফ শুরু হলো। অদ্য সেরূপ অনেক আগমন করিয়াছিলেন, পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। হাতিকে বাঁধবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করেছে। তাহলে কি কাকে বাঁধার জন্য বাগানে স্থান পরিষ্কার করা হয়েছে? হাতিকে বাঁধার জন্য। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হয়েছে। তাহলে কি হাতি রাত্রিবেলা খাবে? যেহেতু তাকে হাতিকে বেঁধে রাখবে একটা স্থানে, তাই কি হাতি তো খাদ্য লাগবে, এই জন্য রাত্রিবেলা হাতির খাবারের জন্য বড় বড় পাতা শুদ্ধ একটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডালপালা কেটে রেখে দিয়েছে। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করেছে। তার মোক্তার মহাশয় দাঁড়িয়ে থেকে এই সমস্ত কি মানে চালনা করছে এবং তদারক করছে, মানে দেখছে ঠিকঠাক আছে নাকি এটা সব। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোন ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়ে আবার বাহিয়েছে। মানে মাঝে মাঝে কি করে তিনি বৈঠকখানায় ফিরে আসছেন এবং এক ব্রাহ্মণের কাছে হুকা নিয়ে আবার 2-4 টান দিয়ে আবার কি বাইরে চলে যাচ্ছে এই তদারক করতে। পরের প্যারা, এটা সপ্তম প্যারা। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখছে, এবং সন্ধ্যার কিছু আগে কি জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় বসে তখন কি পাশা খেলা দেখছে। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরেছে, মানে কি যে পত্রবাহককে পাঠিয়েছিল কি মহারাজ নরেশচন্দ্রের কাছে, সেই ভৃত্য কি পত্র দিয়ে আবার কি ফিরে আসে এবং কি বললো এসে হাতি পাওয়া গেল না। পরীক্ষার স্তরে এমন সময় পত্রবাহক ভৃত্য ফিরে আসে বলিল, কি বলিল? হাতি পাওয়া গেল না। তারপরে কুঞ্জবাবু নিরাশ হইয়া
বলিয়া উঠিলে, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলল, তাই তো, সব মাটি। মুক্তার মশাই বললে, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? মানে কি মহারাজ নরেশচন্দ্রের কাছ থেকে চিঠি জমা এনেছে? কেন তিনি হাতি দিতে পারলো না? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে গিয়ে গিয়ে চিঠি দিলাম। তাকে তাহলে কি ভৃত্য কাকে গিয়ে চিঠি দিয়েছিল? দেওয়ানজিকে গিয়ে চিঠি দিয়েছিল। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? তাহলে কি মহারাজ নরেশচন্দ্র কি বলে গেছে, বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য আবার হাতি কেন? গরুর গাড়িতে যেতে বলে, তাহলে মহারাজ নরেশচন্দ্র তাদের হাতির বদলে কিসে যেতে বলছে? গরুর গাড়িতে এই পীরগঞ্জে যেতে বলেছিল। এই তারপরে কি পরের পারা, এটা অষ্টম পারা হবে সম্ভবত। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। এই কথা শুনেই জয়রাম কি হয়েছে, জয়রাম মুখোপাধ্যায় একদম ক্ষোভে মানে রেগে গিয়ে লজ্জায় একেবারে কি মানে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠেছে। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগলো। কেন কাঁপিতে? যেহেতু মহারাজ নরেশচন্দ্র তাকে এক তো হাতি দেয়নি যাওয়ার জন্য, তার বদলে গরুর গাড়িতে চড়ে পীরগঞ্জে যেতে বলছে, এই জন্য তার কি রেগে তার হাত পা ঠকঠক করে কাঁপতে লাগলো। দুই চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগলো। একই কারণ হবে এটারও তাহলে। মুখমণ্ডলে শিরা উপশিরা গুলো স্ফীত হয়েছে, মানে মুখমণ্ডলে যত শিরা উপশিরা ছিল, রক ছিল, সব কি ফুলে ফেপে উঠলো। কম্পিত স্বরে ঘাড় বাইকাইয়া বারংবার বলিতে লাগলো, হাতি দিলে না, হাতি দিলে না। পরীক্ষা আসতে বলে, হাতি দিলে না, হাতি দিলে না। এই কথাটা কে বারংবার বলছিল? এই কথাটা বারংবার কে বলছিল? এই কথাটা বারংবার বলছিল জয়রাম মুখোপাধ্যায় রেগে গিয়ে। কার প্রতি? মহারাজ নরেশচন্দ্রের প্রতি রেগে গেছে, যেহেতু তিনি হাতি তাকে দেননি, তার বদলে গরুর গাড়িতে করে পীরগঞ্জে বিয়ে বাড়িতে যেতে বলছে। সমবেত ভদ্রলোক গণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন, এবং মহারাজ এই যে কি জয়রাম মুখোপাধ্যায়ের সাথে যারা বসেছিল সেখানে তারা কি খেলা, ক্রীড়া মানে কি খেলা বন্ধ করিয়া হাত গুটিয়ে বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করুন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা 11টার সময় বেরিয়ে পড়ুন। তাহলে তারা তাকে কি উপদেশ দিয়েছে? একখানা ভালো একটা গরুর গাড়ি ভাড়া করতে বলছে এবং রাত্রি 10টা 11টার সময় পীরগঞ্জের জন্য বেরিয়ে পড়তে বলছেন, এবং তাহলে কি পরের দিন ঠিক সময় পৌঁছে যাবে। এই ইমামদি শেখ একজোড়া নতুন বলদ কিনে এসেছে, খুব দ্রুত যায়। তাহলে কে পরীক্ষা আসছে? গ্রামের কে একজোড়া নতুন বলদ কিনেছিল যে খুব দ্রুত যায়, তাহলে কি হবে? ইমাম দি। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়া হবেই না। নইলে এই বিবাহে আমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? কারণ জয়রাম মুখোপাধ্যায় গরুর গাড়িতে যেতে পারে না। সে যদি যেতে চায় যাবে, তাহলে একমাত্র হাতি চড়েই পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ের বাড়িতে যাবে।